আমাদের ভোটারের মতো ট্রিট করলে হবে না। আমরা আমাদের স্বাভাবিক নাগরিক অধিকারে ভোট দেব, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে সিনেমা বহির্ভূত কোনো মানুষ থাকবে না, যাদের সিনেমার কোনো ইতিহাস নেই বা সিনেমা সম্পর্কে কোনো চর্চা নেই, জাস্ট ঢুকে পড়া, এরকম তো হতে পারে না। 2.5 মাস মতন সাসপেনশন, এবং তারপর নিজের কাজের মানে সিদ্ধান্ত নিজে নিতে পারবে না, এরকম একটা চাপিয়ে দেওয়া হয়। এটা তো একেবারেই এক ধরনের ওই থ্রেট কালচারই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর বেআইনিও। থ্রেট কালচার। আরজিকর কাণ্ডের পর বারবার চর্চায় এসেছে এই শব্দবন্ধ। নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচারের পাশাপাশি এই থ্রেট কালচার নির্মূলের দাবিতেই সবচেয়ে বেশি সরব জুনিয়র ডাক্তাররা। কিন্তু এই থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি কি সরকারি মেডিকেল কলেজের গণ্ডির বাইরে ছড়িয়ে রয়েছে অন্যত্র? স্বাস্থ্য পরিষেবার পর এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও কি থাবা বসিয়েছে হুমকি সংস্কৃতি? এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টায় জোরালো হয়ে উঠেছে এই প্রশ্নগুলো। শনিবার রাতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিল্পী। মেয়ের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান। গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। তার পরিবারের দাবি, একটি নোট লিখেছিলেন ওই শিল্পী। সেই নোট সামনে আসতেই শোরগোল পড়ে গেছে স্টুডিও পাড়ায়, যেখানে লেখা রয়েছে 1 মে থেকে তাকে সাসপেন্ড করে সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন। 3 মাস হয়ে গেলেও আর ঠিকঠাক কাজ দেওয়া হচ্ছিল না। ওই শিল্পী লিখেছেন, কাজ না পাওয়ার কারণে সংসার চালাতে চরম সমস্যায় পড়েছিলেন, আর তাই বেছে নিয়েছিলেন চরম পথ। আর এই ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েছেন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী পরিচালকরা। পুঞ্জীভূত ক্ষোভ বাইরে বেরিয়ে এসেছে। কাজ কেড়ে নিয়ে দাদাগিরি মাতব্বরির এই সংস্কৃতি অবিলম্বে বন্ধের পক্ষে সওয়াল করেছেন তারা। ব্যাপারটা অত্যন্ত ঘৃণিত এবং নিন্দনীয়। এরকম ভয়ের বাতাবরণ কেন থাকবে? একজন মানুষের জন্মানোর সাথে সাথে তার নিজের মত প্রকাশের, নিজের প্রতিবাদ করার এবং নিজের ইচ্ছে মতো কাজ বেছে নেওয়ার অধিকার থাকবে। সেটাকে অন্য কোনো রকমভাবেই যদি বেন্ড করার চেষ্টা করা হয়, অন্য কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেটাকে কখনোই সমর্থন করা যায় না। এই যে জোরটা তো একটা রাজনীতিরই জোর, হয়তো ফলে রাজনীতিকরণ ঘটেছে, হয়তো সেখান থেকে জোরটা আসছে বা কোনো থেকে একটা জোরটা আসছে, এবং সেটা সম্পূর্ণ একটা বেআইনি হয়ে উঠছে। এবং আসলে একটা ইন্ডাস্ট্রির রুল বা তার নিয়ম কী করে একটা ট্রেড ইউনিয়ন ঠিক করে দেবে? তো এটা এতটাই বেআইনি, এতটাই মানে শুরুতেই দাঁড়ায় না। ও তো পরিষ্কার যেটা বলছে সেটা তো থ্রেট কালচারই প্রমাণ করছে। একটি মেয়ের জীবন সংশয় হয়ে উঠেছিল এবং তাকে কর্মক্ষেত্র থেকে সরিয়ে রাখা হয়েছিল, যেটা পুরোটাই অনিয়মী, মানে এটা বেআইনি, এটা হতে পারে না। ওর গিল্ডি ওকে যেখানে বাদ দিয়ে ওকে বলেছে যে চিঠি ওকে দিয়েছিল, যেখানে বলা হয়েছিল তোমার কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে, কিন্তু তুমি কাজ করতে পারবে অনলি যে কাজ আমরা তোমাকে দেব, ও তুমি নিজের এলেমে কাজ নিতে পারবে না। এইটা কখনো কাউকে বন্ধ করা যায় না, এটা সম্পূর্ণ বেআইনি। সুদেশনা ম্যাডাম আমাদের একসময় ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, এখনো ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আছেন। উনি যখন এই চেয়ারে বসেন বা চেয়ারে ছিলেন বা কাজ করছেন, তাহলে এই অভিযোগ তো ওনার বিরুদ্ধেও লাই হয়। উনিও তো প্রায় 2 বছর ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। ওনারাই তো প্রস্তাব দিয়েছিলেন যে প্রত্যেকটা ফ্লোরে এপিসোড ডিরেক্টর চাই, নাহলে কাজ বন্ধ করে দেওয়া হোক। তখন এই থ্রেড কালচার বা এই ধরনের কালচার ওনার কাছে ছিল না। মিনিটস আছে, মিনিটসের সই পর্যন্ত ওনার আছে যে প্রত্যেকটা ফ্লোরে একটা করে এপিসোড ডিরেক্টর না হলে আমাকে নিয়ে 3 বার প্রডিউসারদের সঙ্গে মিটিং করে প্রডিউসারদের জিজ্ঞেস করুন এপিসোড ডিরেক্টর চাই, নাহলে আগামী দিনে সে শুটিং বন্ধ করে দিতে হবে। চিঠিতে সংগঠনের বেশ কয়েকজন নেতার নামও দেওয়া হয়েছে। আর এই প্রেক্ষাপটে মারাত্মক অভিযোগ তুলেছেন আহত হেয়ার ড্রেসারের এক সহকর্মী। তাকেও সাসপেন্ড করেছিল গিল্ড। আমাদেরকে একদিন ডেকে কারা ডাকলো? ইউনিয়ন ফেডারেশন না, আমাদের যেহেতু ফেডারেশনের যে কমিটি আলাদা আলাদা, আমাদের যেহেতু হেয়ার স্টাইলিস্ট গিল্ড, হ্যাঁ গিল্ডে ডাকে। তো যাই, একেবারে প্রায় 9 জন মিলে পুরো র্যাগিং করা চলে, কেননা তখন আমার মানসিক অবস্থা ভালো নেই, আমার মা মৃত্যুর সঙ্গে লড়ছে। এখানে কারা কারা ছিলেন, মানে এই যারা এই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার সবাই ছিলেন। আমরা সবাই ভোট চেয়েছিলাম, তো ভোট চাওয়াতে আমাদের কিছু ভুল হয়েছিল বা কিছু ঠিক হয়েছিল, আরও সাধারণ মেম্বাররাও চেয়েছিল। তো হ্যাঁ, আমাদের 2 বছর অন্তর অন্তর যেহেতু চেঞ্জ হয়, সেক্রেটারি কমিটি চেঞ্জ হয়, তার জন্য ভোট করা হয়। তো এই বছর সিলেকশন হয়ে গেছিলো, কেননা 5 জন যারা ছিল এগেনস্টে তারা নাকি সবাই ভুল করেছে।
এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হেয়ার স্টাইলিস্টের গিল্ড, সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা। আর এই ফেডারেশনের মাথাতেই রয়েছেন স্বরূপ বিশ্বাস। এই যে সুরক্ষা বন্ধু বা পাড়ার ক্লাবের মতো কিছু কিছু জিনিস বানানো হচ্ছে যেটা কোনো নৈতিক বেস নেই, এবং তার মধ্যে বহু নাম রয়েছে যাদের কোনো অনুমতিই নেওয়া নেই, তাদের নাম জাস্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই সমস্ত খবরাখবর কিন্তু আমরা রাখছি। এখন আমাদের কাছে একটাই বক্তব্য, আমরা না মৌখিক আলোচনা, উল্টো দিকে বসে টেবিল চাপড়ে কথা বলার মতো সেই মর্যাদাটা কিন্তু আমরা ওদের দেব না। টলিউডে বিগত 5-6 বছর ধরে থ্রেট কালচার অপরিসীমভাবে বেড়েছে। আমাদের হেয়ার ড্রেসার দিদি, যিনি দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে শেষকালে অগ্নিদগ্ধ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন কালকে, যতক্ষণ না এই টলিউডের তালিবানি সন্দীপ ঘোষ এবং তাদের এই সাঙ্গাতদের হাত ভাঙা যাবে, ততদিন পর্যন্ত সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজের যে শিল্প তা ক্ষতির মুখে পড়বে, তা উন্নতির রাস্তা দেখবে না। এখানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, এখানে কোনো হুমকি বা কাউকে জোর করে কাজ বন্ধ করে দেওয়ার কোনো ঘটনা ঘটে না। যারা বলছেন দেখে নেবো, বুঝে নেবো, শেষ দেখে ছাড়বো, এটাকে কি বলে বলুন? আপনি থ্রেড বলবেন না এটাকে কি বলবেন? আমি তো জানি না, আমার ভাষায় তো হুমকি বা থ্রেড বলে। ধরুন আপনাকে ব্যান বা সাসপেন্ড করতে গেলে একটা তো নোটিশ ইস্যু করতে হয়। আপনারা তো এতগুলো তথ্য দিয়েছেন, ম্যাডামকে বলুন না যে একটা তথ্য দিতে, যে কোনো জায়গায় সাসপেন্ড হয়েছে বা কোনো জায়গায় ওনাকে ব্যান করা হয়েছে। এই ঘটনায় আঙুল উঠেছে সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রীনা মণ্ডলের বিরুদ্ধে, যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অন্যদিকে ফেডারেশনের বক্তব্য, সংশ্লিষ্ট বিষয়ের জন্য তৈরি সুরক্ষা বন্ধু নামে কমিটিকে বলা হয়েছে গোটা বিষয়টি কি হয়েছে দেখার জন্য। অনেকে অবশ্য মনে করিয়ে দিয়েছেন টালিগঞ্জে এমন অভিযোগ এই প্রথম নয়। হুমকি হুঁশিয়ারির এই সংস্কৃতি অনেকদিন আগে থেকেই জাঁকিয়ে বসে রয়েছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। ইনি হলেন সঞ্জয় দাস, সিনে ইলেকট্রিক্যাল গিল্ডের প্রাক্তন সদস্য। হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টায় থ্রেট কালচারের অভিযোগ সামনে আসার পর মুখ খুলেছেন তিনিও। সিনে ইলেকট্রিক্যাল গিল্ডের প্রাক্তন সদস্যের চাঞ্চল্যকর দাবি, এই থ্রেট কালচারের শিকার তিনিও। কাজের বিনিময়ে তার কাছ থেকে টাকা চাওয়া হতো, চাহিদা মতো টাকা দিতে না পারায় কাজ বন্ধ করে দেওয়া হয় 2016 সালে। তার অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে ছিলেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। কাজের জায়গা থেকে আমাকে বঞ্চিত করেছে, কাজ করতে দিত না, ডিউ টু স্বরূপ বিশ্বাস। হ্যাঁ, ইভেন অরূপ বিশ্বাসের নাম নিয়ে বলতে পারি, আমি অরূপ বিশ্বাসকে 4 বার চিঠিও দিয়েছিলাম। ইভেন এই চিঠি কপি টু নবান্না দিয়েছিলাম মমতা ব্যানার্জির কাছে। আমি এই সহযোগিতার হাত পাইনি, সেখান থেকে আমি আস্তে করে ইন্ডাস্ট্রি থেকে সরে গেছি। সম্প্রতি পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার অভিযোগ ঘিরেও সামনে চলে এসেছিল রূপলী পর্দার দুনিয়া থ্রেট কালচারের বিষয়টি। ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন টেকনিশিয়ানরা। এমনকি তাকে 3 মাসের জন্য ব্যানও করা হয়েছিল। এর প্রতিবাদে সরব হন বাংলার প্রথম সারির পরিচালক অভিনেতারা। নিজের অবস্থানে অনড় থাকে ফেডারেশনও, যার জেরে চূড়ান্ত জটিলতা তৈরি হয়। দিনের পর দিন বন্ধ থাকে শুটিং। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জটিলতা কাটে। তখনই হেয়ার ড্রেসারদের ব্যান করা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা ও পরিচালক দেব। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কপারেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ার ড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। কয়েক মাসের ব্যবধানে সেই সাসপেনশনের মুখে পড়া এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা নিয়েও মুখ খুলেছেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। ব্যান কালচারটা বন্ধ হোক, এটাই আমি আবেদন করবো। এবং আমার মনে হয় খুব ইন্টেলিজেন্ট মাথারা আছেন যারা এই ফেডারেশন হেডের মধ্যে বা ডিপার্টমেন্ট হেডের মধ্যে আছে, তাদেরকে একটাই অনুরোধ করবো, কারো যাতে রোজগার যাতে না বন্ধ হয়। এটা যাতে না হয় কি 8,000 জনকে লক্ষ্য রাখতে একটা মানুষও যদি এরকম ভাবে মারা যায় বা সুসাইড অ্যাটেম্প্ট করে, সেটাও ফেডারেশন দায়িত্বের মধ্যে পড়ে। বর্তমানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা, যখন আন্দোলনে নেমেছে নাগরিক সমাজ, তখন তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে ও দোষীদের চরম শাস্তির দাবিতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীদের। শনিবার টালিগঞ্জের ঘটনা তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি লিখেছেন, ফেডারেশনের আওতায় থাকা 26টি গিল্ড আদপে পাপেট। ফেডারেশনের মূল কার্যকরী কমিটির অঙ্গুলি হেলনে ও চাপে তারা এই সমস্ত ভ্রান্ত, আইন বিরুদ্ধ, খাপ পঞ্চায়েত সুলভ নিষ্ঠুর সিদ্ধান্ত বলবৎ করতে বাধ্য থাকেন। সকল সহকর্মীদের কাছে আবেদন, কে কোন গিল্ডের বিচার না করে আসুন এই অশুভ আঁতাতের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অভিনেতার বক্তব্য, এবার বিষবৃক্ষ উপড়ে ফেলার সময় এসেছে। এটা তো একেবারেই এক ধরনের থ্রেট কালচারই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
আর বেআইনিও। কারণ আসলে সংগঠনটা তো ট্রেড ইউনিয়ন এবং এদের তো ওয়েলফেয়ার করা কাজ। ধীরে ধীরে এর মধ্যে একটা রাজনীতিকরণ ঘটেছে বা কোনো একটা এই যে জোরটা তো একটা রাজনীতিরই জোর হয়তো, ফলে রাজনীতিকরণ ঘটেছে, হয়তো সেখান থেকে জোরটা আসছে এবং সেটা সম্পূর্ণ একটা বেআইনি হয়ে উঠছে। যেগুলো হচ্ছে, যাই হচ্ছে, ঠিক হচ্ছে না। আরজিকর কাণ্ডের পর দেখা গেছে থ্রেড কালচারে অভিযুক্ত অনেকেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। এবার টালিগঞ্জে থ্রেড কালচারের প্রসঙ্গ ওঠার পরও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু আমরা সবাই জানি ওই পাড়ায় কে কাজ পাবে কে কাজ পাবে না, এটা মমতা ব্যানার্জি আসার পর থেকে তৃণমূল কংগ্রেস একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তাকে সাসপেন্ড করেছে প্রথমে গিল্ডের নামে, তারপরে কাজ দিচ্ছে না। এই থ্রেড কালচার ইন এভরি প্রফেশন, এভরি ইনস্টিটিউশন গোটা দেশে অন্যান্য রাজ্যে আগে থেকে ছিল, আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছর ধরে অনেক বেশি করে এস্টাবলিশ করেছে। তোলা দিতে হবে, ব্ল্যাকমেইল হবে, পুলিশ সঙ্গে থাকবে, ওপর থেকে মন্ত্রীদের প্রাধান্যতা থাকবে, আর এরকম অরূপ কুরূপ স্বরূপ এরা সব যুক্ত থাকবে। এই বিষয়গুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কিছু আন্ডার কারেন্ট চলছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। একজন আত্মহত্যার চেষ্টা করেছেন, আগুন লাগাবার চেষ্টা করেছেন, তো এটা তো অত্যন্ত গুরুতর বিষয়। আবার এটাও শোনা যাচ্ছে যে আগুন লাগাবার চেষ্টা হয়েছে, আত্মহত্যার চেষ্টায় বাঁচানো হয়েছে, কিন্তু তাকে নাকি আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, আগে থানায় নিয়ে যাওয়া হয়েছে। শনিবারের ঘটনার পর হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন হেয়ার ড্রেসারের মেয়ে। পরে সেটিকে 0 এফআইআর করে পাঠানো হয় রিজেন্ট পার্ক থানায়। ডাক্তারি পড়ার ক্ষেত্রে থ্রেড কালচার, পছন্দসই কাজ না করলে বদলি করে দেওয়া থ্রেড কালচার, এমনকি টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও থ্রেড কালচারের অভিযোগ। আর এই আবহেই আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এবার সিবিআই এর নজরে পানিহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না, আমারও অনেক কথা ছিল। আইনের পথ ধরে চলবে। পানিহাটির 5 বারের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক। ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজে গেছিলেন নির্মল ঘোষ। নিহত চিকিৎসকের বাড়িতেও গেছিলেন, শ্মশানে উপস্থিত ছিলেন তিনি। আমি বলছি তাকে জেলের মধ্যে রেখে সিবিআই কাস্টাডিতে জেরা করতে হবে, কারণ এরা ক্ষমতাশালী। আমরা ভিডিও দেখিয়েছি যেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ পাইচারি করছে, কত দূরে আর কত দূরে জিজ্ঞেস করছে। নির্মল ঘোষ তো এখন নাম হয়ে গেছে পানিহাটিতে শ্মশান ঘোষ। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব। আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি, কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি। চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে এবার সোমবার সেই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ, নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির কথায়। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন, নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন। বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি, এটা মমতা ব্যানার্জি বলেছে। আইনের পথ ধরে চলবে। যদি আবার ডাকে আবার আমি বলবো, এবং আই ওয়ান্ট জাস্টিস। ওটা মুখে নয়, আমার পদোন্নতি চাই, জাস্টিস চাই নয়। আমি কার্যত আই এম হিয়ার স্টিল মাই লাইফ টু গিভ পানিশমেন্ট টু দিস ক্রিমিনালস। চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় পানিহাটির তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের দিনই ফের জেরা করা হলো আরজিকর মেডিকেলের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে। যে 3 জনের টিম চিকিৎসকের ময়নাতদন্ত করেছিলেন, সেই টিমের প্রধান ছিলেন অপূর্ব। রবিবার প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সিবিআই জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। ময়নাতদন্তকারী চিকিৎসকের এই দাবি শোরগোল ফেলে দিয়েছে, কারণ একদম শুরু থেকেই বারবার একটাই প্রশ্ন উঠেছে, কেন তড়িঘড়ি নিহত চিকিৎসকের শেষকৃত্য করা হয়েছিল? কেন দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ সংরক্ষণ করে রাখা হয়নি? দ্বিতীয়বার ময়নাতদন্ত হলে কার অসুবিধা হতো? আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু
যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। এই আবহে রবিবার ময়নাতদন্তকারী টিমের প্রধান চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখান থেকে বেরিয়ে সন্ধ্যের পর ময়নাতদন্ত করতে চাপ দেওয়ার প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির, ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে। কে সেই ব্যক্তি যিনি চিকিৎসকের ময়নাতদন্ত দ্রুত করতে চাপ দিয়েছিলেন? কেন চাপ দিয়েছিলেন? কিছু লুকোনোর উদ্দেশ্য ছিল? কার বা কাদের কথায় তিনি এমনটা করেছিলেন? এই প্রেক্ষিতে সোমবার শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, চিকিৎসকের কাকা পরিচয়ে এক ব্যক্তি হুমকি দেয়, ময়নাতদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়। এটা আরো আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। কিন্তু কে এই সঞ্জীব মুখোপাধ্যায়? তিনি নিহত চিকিৎসকের প্রতিবেশী। দেহ উদ্ধারের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনিও হাসপাতালে যান। সেমিনার হলে মৃতদেহ দেখা ছাড়াও শেষকৃত্যের আগে শ্মশানের নথিতে সইও করেন এই সঞ্জীব মুখোপাধ্যায়। এখন তার বিরুদ্ধে দ্রুত ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল। এলিগেশন যারা দিচ্ছে তারা বলবে, আর তদন্তকারী যে সংস্থা আছে তাদেরকে আমি যা বলার তারা প্রশ্ন করলে আমি বলবো। কুৎসা যারা করছেন বা করছে, এই একটা মৃত্যু, এটা নিয়ে তো আমরা তো বেদনা হতো, এবং দফায় দফায় বিভিন্ন রকম ভাবে হচ্ছে, সেটা তাদের দায়িত্ব নিয়ে হচ্ছে। এখানে আমার বলার যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেটা মানে আমি ওপেন ফোরামে, আমি চাইছি ওপেন ফোরামে ন্যায়ের কোথাও একটা আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক, বসে এটা নিয়ে আলোচনা হোক। এখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? সিপিএম এর তরফে জানানো হয়েছে 2013 সাল পর্যন্ত সঞ্জীব মুখোপাধ্যায় সিপিএম এর কাউন্সিলর ছিলেন, কিন্তু 2018 সালে তৃণমূলে যোগদান করেন এবং গত বিধানসভা ভোটে শাসক দলের হয়ে প্রচারও করেছিলেন সঞ্জীব। সিপিএম এর তরফে দেওয়া এই ছবিতেও তৃণমূলের 2 হেভিওয়েট বিধায়ক নির্মল ঘোষ ও জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে। সবই তো আপনি বলে দিলেন, শুধু এটুকু বললেন যখন তিনি সিপিএম এর কাউন্সিলর ছিলেন তখন তিনি ভদ্রলোক ছিলেন, তারপরে তিনি যখন বিধায়কের সঙ্গে গেছেন তখন তিনি আর ভদ্র নন, তখন তিনি সেট কালচারের অংশ। বলে দিচ্ছি আপনি প্রশ্নের উত্তর, আমি বলে দিলাম। না আমাদের কোনো, বললাম না, আমরা সকালবেলায় চেষ্টা করছিলাম মেয়েকে তাড়াতাড়ি দেখার জন্য, ওটাই আমার তখন আমাদের চাপের টেনশন ছিল, তাড়াহুড়ো ছিল। তারপরে আর তাড়াহুড়ো করে কি করবো? আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম, আপনারা তো আগেই বলেছি। আমরা টালা থানায়ও চলে গেছিলাম, টালা থানায় দিছিলাম 1 ঘন্টার উপরে আমরা ওখানে তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। ও আর আমি মিলে এফআইআরটা লিখেছি, আমি আর সঞ্জীব মুখোপাধ্যায়। যায় স্বাস্থ্য সংক্রান্ত ভয় আশঙ্কা নিয়ে সাধারণ মানুষ নিজের বা প্রিয়জনের নানা ভয় আশঙ্কা নিয়ে ডাক্তারবাবুদের কাছে যান। এই ডাক্তারবাবুরা অথবা হবু ডাক্তারবাবুরা তারাই থ্রেট কালচারের জন্য নিজেরা ভয় এবং আশঙ্কায় ভুগছেন, এবং প্রতি মুহূর্তে আমি বলছি কি অবর্ণনীয় মানসিক চাপের মধ্যে দিয়ে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল, এই থ্রেট কালচারে পর যে নামগুলো উঠে আছে, বিরূপাক্ষ, অভিক, আশিস, রণজিৎ, আমি বলছি শাসক দলের ছাতা ব্যবহার করে দিনের পর দিন এই প্রতিষ্ঠানগুলোতে এই লোকগুলো অভিযোগ যে গুন্ডামি দাদাগিরি চালিয়েছে। কোনো ব্যতিক্রম নেই, যে প্রত্যেকে শাসক দলের সঙ্গে যুক্ত। আমি বলছি রাহুল, এর দায় তো শাসককেই নিতে হবে। দেখো, প্রথম কথা সুমন, আমি একটা কথা ভাবছিলাম যে যাদের কথা বলছো তুমি, তারা একদম 100% নিশ্চিত এই থ্রেট কালচার চলেছে, এবং এদের বিরুদ্ধে কোনো অভিযোগ সুনির্দিষ্টভাবে জমা পড়েছে কিনা আমার তাও জানি না। মানে এর আগে কোন অভিযোগ জমা পড়েছে কিনা, আমি আখতার আলীর কথা জানি, উনি বারবার গিয়ে বলেছে, বারবার প্রিন্সিপালদের কাছে অভিযোগ জমা পড়েছে, থানায় পড়েছে কিনা, অভিযোগ হয়েছে কিনা, বরঞ্চ অত্যাচারের মাত্রা বেড়ে গেছে। যে অভিযোগ করেছে তাকে বলা হয়েছে, এক্ষুনি ডক্টর মাহাতো বলবে যে রেজিস্ট্রেশন ফেল করিয়ে দেবো, রেজিস্ট্রেশন কেড়ে নেবো, এই চলেছে। পরের পর দেখো, আজ
তৃণমূল নেতারা অন্যান্য মামলায়, গরু পাচার মামলায় অনুব্রত জামিন পেয়ে গেছে। জামিন নিয়ে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত অন্য, যে জামিনটা পাওয়াই নিয়ম এবং জামিন অগ্রাহ্য করা তা ব্যতিক্রম। কিন্তু পরপর তুমি যে দেখো, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জামিন, শিক্ষা মামলায় মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা জামিন, রেশন কেলেঙ্কারিতে শঙ্কর আড্ড, বাকিবুর রহমানও জামিন পেয়ে গেলেন। আমি বলছি আরজি করে সিবিআই জাস্টিস দিতে পারবে তো? এবং যদি দিতে কোনোভাবে পিছিয়ে পড়ে তাহলে তার জন্য কিন্তু রাজনৈতিক ফল বিজেপিকে ভুগতে হবে, মানবে? সুমনদা, প্রথম কথা হচ্ছে আমরা কেন এটা ধরে নিচ্ছি যে সিবিআই পারবে না? তার কারণ এই দিল্লির যে নির্ভয়া কাণ্ড, সেখানে কি বিচার হয়নি? রাঁচিতে 2018 সালে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তার বিচার 1 বছর পরে মেন অ্যাকিউজকে ক্যাপচার করা হলো। এবার আমি বলছি আপনাকে, আজকে রাহুল দা একটু আগে বললেন মৃতার মা সিবিআই তদন্তের জন্য কথা বলেছিলেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে আগে সিবিআই তদন্তের কথা বলেছিলেন, যে আমাদের তো কিছু লোকানোর নেই, আমরা সিবিআই তদন্ত চাইছি। সিবিআই এর কাছে কোনো ম্যাজিক জানে না, সিবিআইকে সময় দিতে হবে, অবশ্যই সেটা কোর্ট বলছে। যেখানে সিবিআই এর যে আইও ছিল হাতরাসে, তিনি এসেছেন। আমাদের মনে রাখতে হবে, হাতরাস ও সিবিআই কিন্তু অভিযুক্তরা বেকসুর খালাস। আজকে দাঁড়িয়ে আরশি আমলা থেকে তুমি সিবিআই পরপর যে রেটিং দেখে যাও, সারা ছেড়ে দাও, আমরাও বলছি জাস্টিস চাই। রবীন্দ্রনাথের নোবেল বকটুই এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে কেউ জানে না। অনুব্রত মণ্ডলের সিবিআই থেকে জামিনটা পেয়ে যাওয়ার খবর শুনলাম, আমি ভাবার চেষ্টা করছিলাম যে জেলে বসে সন্দীপ ঘোষ এই খবরটা পেয়ে কি খুশি হচ্ছেন না দুঃখ পাচ্ছেন, নিশ্চিন্ত হচ্ছেন নাকি ওনার দুশ্চিন্তা বাড়ছে? উনি কিন্তু নিশ্চিন্ত হয়েছেন। সঞ্জয় রায়ের কিন্তু একটু হলেও ভাল লেগেছে যে তার মানে সিবিআই কাস্টাডি থেকেও কদিন পরে জামিনটা পেয়ে যাওয়া যায়। এটা কিন্তু আজকে দেখো আসলে মুশকিলটা কি, আমাদের তো আর যাওয়ার জায়গা নেই, আমরা তো এরপরে ইন্টারপোলের তদন্ত চাইতে পারবো না। সুতরাং আমি আজকে এমন কোনো কথা বলতে চাই না যে এত বড় একটা মহৎ আন্দোলন চলছে, সবাই খুব হতাশ হয়ে যান, কিন্তু এটা ঘটনা যে হতাশ হওয়ার 100টা কারণ আছে। রায়সিদা বলছেন, আমি জানি না তথ্যটা, বলছে নাকি এখন 75% কনভিকশন রেট সিবিআই এর, সেক্ষেত্রে বাকি 25% পশ্চিমবাংলার ভাগ্যে জুটেছে। এবং আমরা যে কথায় কথায় সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে যে সারদা নারদা এইসব বলি না, আমি যেটা সবসময় মনে করি সবচেয়ে বেশি জোরে আমাদের বলার দরকার তা হচ্ছে তুমি বাকি সব ছেড়ে দাও, সারদা নারদা, গরু পাচার, বালি পাচার সব ছেড়ে দাও। 2021-এর পরে পোস্টপোল ভায়োলেন্স, যাতে বিজেপি কর্মীরা খুন হয়েছে, ঘরে ঘরে ঢুকে ঢুকে বিজেপি কর্মীদেরকে খুন করেছে, সেই ঘটনারও সিবিআই তদন্ত। সারদা নারদা, গরু চুরি, চাকরি চুরিতে না হয় রামশ্যাম যদুমধু এফেক্টেড, এটা তোমার ঘরের লোক মরেছে, তারও তুমি কোনো তদন্ত শেষ করলে না, বিচার করতে দিলাম, যে কোনো কারণেই হোক না কেন। নিহত চিকিৎসকের তড়িঘড়ি ময়নাতদন্ত করার জন্য চাপ কে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? কারো কোনো কুকীর্তি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? এই প্রশ্নে যখন তোলপাড় গোটা রাজ্য, তার মধ্যেই সোমবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনের জামিনের বিরোধিতা করে আদালতে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। এই দিন আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয় সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তদন্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় 2রা সেপ্টেম্বর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার অতিরিক্ত নিরাপত্তা রক্ষী আফসার আলী এবং আরও 2 জন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যেই 14ই সেপ্টেম্বর চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সোমবার আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ ছাড়া বাকিদের ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। 4 জনেরই জামিনের বিরোধিতা করে সিবিআই। আদালতে তারা জানায়, এই 4 জনের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল তথ্য প্রমাণের ভিত্তিতে একটি ইমেজ তৈরি করা হয়েছে, যা থেকে দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু তথ্য ও সূত্র মিলতে পারে। আর সেই তথ্য প্রমাণ খতিয়ে দেখার জন্য এদিন সময় চায় সিবিআই। এরপরই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত। এদিকে 20 সেপ্টেম্বর তদন্তে অসহযোগিতার অভিযোগে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস এবং ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা আদালতে আবেদন করে সিবিআই। এই দিন তাদের সম্মতি সংক্রান্ত বিষয়ে শুনানির কথা ছিল, কিন্তু সিএফএসএল এর আধিকারিক অন্য কাজে ব্যস্ত থাকায় 25 তারিখ এই শুনানি হোক বলে আদালতে আবেদন জানায় সিবিআই। পাশাপাশি সিবিআই তরফে জানানো হয়, 14ই আগস্ট আরজিকর মেডিকেল থেকে উদ্ধার হওয়া তথ্য প্রমাণের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এসেছে। আরও কিছু তথ্য প্রমাণের রিপোর্টও তাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে সেই রিপোর্ট খুলে দেখার জন্য আদালতের কাছে অনুমতি চায় সিবিআই। এদিকে আগামী 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিকিৎসকের ধর্ষণ খুন মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই দিন আলিপুরের আদালতে সিবিআই এর তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে খুন ধর্ষণ মামলার শুনানি চললেও সেখানে আরজিকরের দুর্নীতি মামলার তদন্ত রিপোর্টও জমা দেবে তারা। এদিকে আরজিকর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসকের জন্য এবার মহালয়ায় তর্পণ করবেন জুনিয়র ডাক্তারদের একাংশ। বিচারের দাবিতে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন তারা।
রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। রাজভবন থেকে বেরিয়ে তারা জানান নিহত চিকিৎসকের জন্য মহালয়ার দিন তর্পণ করবেন তারা। আজ আমরা পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপালের কাছে বিচারের আশায় এসেছি এবং আমরা তাকে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এই চিঠি ভারতবর্ষের সাংবিধানিক প্রধান মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়ের কাছে পাঠিয়ে দেন। এবারের মহালয়া আমরা অভয়া দিদির শান্তির কামনায় আমরা তর্পণ করব। আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের পাশাপাশি আরও 2 চিকিৎসকের নাম উঠে আসছে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তারা হলেন অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। দুজনেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং উত্তরবঙ্গ লবির সক্রিয় সদস্য বলে পরিচিত। আরজিকর কাণ্ডের পর অনেকেই সাহস সঞ্চয় করে এদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এর মধ্যে অভিক দে এসএসকেএমের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। কিন্তু নিছকে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে কি নিজের মর্জি মাফিক চলতেন অভিক? কার প্রশ্রয়ে এত বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি? এই প্রশ্ন আরও জোরালো হয়েছে গত 4 সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো এসএসকেএম মেডিকেলের ডিন অফ স্টুডেন্টসের এই চিঠি ঘিরে। চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ডিন অফ স্টুডেন্টস লিখেছেন চলতি বছরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেন, কিন্তু গত 8ই আগস্ট থেকেই তিনি অনুপস্থিত। তাও আবার কোনো অনুমতি ছাড়াই কাউকে না জানিয়ে লম্বা ছুটিতে চলে যান অভিক। এমনকি এসএসকেএমের সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত রেজিস্ট্রেশনের ফর্মালিটিও অভিক দে পূরণ করেননি বলে চিঠিতে অভিযোগ করেছেন ডিন অফ স্টুডেন্টস। ডিনের অফিস থেকে অভিক নিজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনির পরিচয়পত্র নেওয়ার প্রয়োজন বোধ করেননি। গবেষণাপত্রের সিনপসিসও জমা দেননি। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নির্দেশ সত্ত্বেও অভিক বায়োমেট্রিক হাজিরা পর্যন্ত দেননি বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। অর্থাৎ এতটাই দাপট ছিল অভিকদের। একটা সরকারি হাসপাতালে একটা অংশে এই রকম ঘুঘুর ভাষা, এই রকম জঞ্জাল জমে গেছিল। দেখুন, আমি প্রথমেই বলি যে গত কয়েকদিন ধরে এই যারা জুনিয়র ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছিল। আমি নিজের জানার জন্য যে কি কারণে কিভাবে তারা এই থ্রেট কালচার শব্দটাকে ব্যবহার করছেন আমি চেষ্টা করেছিলাম এটা বোঝবার। থ্রেট কালচারের রুটটা কিন্তু অনেক গভীরে আছে। যেমন গত পরশুদিন একটি মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা বলছেন যে এই অভিক দে বলে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তিনি বোধহয় বর্ধমান মেডিকেল কলেজে ঘটনা ঘটার 2 দিন বাদে গিয়ে সেখানকার একটি অডিটোরিয়ামের মধ্যে বাকিদের ডেকে এই ঘটনার ন্যারেটিভ বলছেন। সত্য মিথ্যা আমি জানি না, মানে এই রিপোর্ট আসছে এবং ন্যারেটিভটা হচ্ছে এরকম, এটাকে নিয়ে আন্দোলন করছিস কেন তোরা? মানে ঠিক সেই রকমই, মানে কাজ করছে কেন? কাজ করা তো দরকার নেই। যদি বিনা পড়াশুনো করে নাম্বার পেয়ে যাওয়া যায়, যদি ওই ধরনের ব্যক্তিরা যারা নাম্বার বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, ফেল করিয়ে দিতে পারে, থ্রেট করতে পারে, তাহলে পড়াশোনা করার দরকার লাগবে না, কাজ করারও দরকার নেই। এই পরিবেশটাকে ধ্বংস করতে হবে। এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পরিষ্কার উল্লেখ আছে যে বিফোর তোমাকে পোস্টমর্টেমটা করতে হবে বিফোর সানসেট। আফটার সানসেট তুমি কিন্তু ইউ ক্যানট কন্ডাক্ট পোস্টমর্টেম। এটা হচ্ছে আপনি কনভেনশন, এটা সিন্স ইউরোপিয়ান মানে ব্রিটিশ পিরিয়ড এটা কিন্তু চলে আসছে এবং এই প্রোটোকলটাকে ফলো করা হয়। কনভেনশন ইজ নট ল বাট কনভেনশন ইজ ফলোড ইন টোটো, এই কারণের জন্য যে কনভেনশন হচ্ছে আপনি ফলো করলে অনেক কন্ট্রোভার্সি আপনি অ্যাভয়েড করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনাকে বলবো যে দেখবেন যে প্রথম যেটা দরকার ছিল ইমিডিয়েসি অ্যান্ড আর্জেন্সি ছিল ইন লজিং দি কমপ্লেন, সেটা কিন্তু করা হয়নি। কমপ্লেনটা কিন্তু লজ করা হয়েছে ইনঅর্ডিনারি ডিলে করে। জিনিসটা যে আজকে যে আন্দোলনটা হচ্ছে এটা জাস্টিফাইড এবং মানুষ মনে রাখছে বলেই রোজ রাস্তায় নামছে। 100 বার এই আন্দোলনে একটা জাস্টিস আছে, ও কথা নয়। এই আন্দোলনকে দেখিয়ে দিয়েছে অতীতে কোনোদিন হয়নি। যে আন্দোলনটা দেখিয়ে দিয়েছে এইভাবে করা যাবে না, শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতে একটা ইনস্টেন্স। এই কথাটা বলে আমি আরম্ভ করছি। নিশ্চয়ই লেকুনা তো রয়েছে, ল্যাকুনায় আছে বলেই তো বিভিন্ন ল্যাকুনা তাড়াতাড়ি প্রশ্ন হচ্ছে যে জিনিসগুলো ঘটেছে এটা হলে এইটা হতো না। সত্যি তো মানুষ আগে পরে ভাবে যেটা হলে ভালো হতো না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কতগুলো হচ্ছে এইটা কেন করলো এই প্রসঙ্গ তো আমারও প্রশ্ন আছে। প্রথম হচ্ছে ইনভলভমেন্ট থাকলেও হতে পারে, আবার দুর্নামের ভয় তো হতে পারে, কারণ এইটা যদি চারিদিকে ছড়িয়ে পড়ে আমার দুর্নাম হবে, সন্দীপ ঘোষ বাঁচতে পারে। আমি কথাটা শেষ করি, এইগুলো ভেবেছে হয়তো হাঁটতে পারে। আর 3 নম্বর হচ্ছে মবের যদি বিরাট মারাত্মক হয় এই অবস্থাটা চারিদিক ছড়িয়ে পড়বে, কিন্তু সারানো যায়নি, বরং আরো সেটা ছড়িয়ে গেছে। এই ভুলগুলো বিভিন্ন দিক থেকে, ভুল হোক ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, এই জিনিসটার সঙ্গে কেউ কম্প্রোমাইজ করছে না। প্রমাণ লোপাট করার যথেষ্ট সময় পেয়েছে। আমরা যাই ভাবি না কেন সিবিআই রক্ত মাংসের
মানুষ, আর আদালত এটা দেখে না কত মানুষ বিক্ষোভ করছে, কত মানুষ রাত জাগছে। আদালত জানে প্রমাণ, সেই প্রমাণটা একটা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস এটাতে সারা ভারতবর্ষের মানুষ দেখছে, এটা শুধু নয় সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী দেখছে। সিবিআই এর ইতিহাসটাই কলঙ্কিত হয়ে যাবে যদি এটার আলটিমেট জাজমেন্ট না দেওয়া যায়। আরজিকর কাণ্ড নিয়ে এখনো সামনে আসছে নতুন নতুন তথ্য। সূত্রের খোঁজে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সিবিআই, তার মধ্যেই চলছে রাজনৈতিক চাপানুতোড়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার থানা শুদ্ধকরণ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। গঙ্গা জল ছিটিয়ে গোবর ও ঝাঁট দিয়ে প্রতীকী থানা শুদ্ধকরণ করলেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়রা। আর তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো মানিকতলায় ডিসি নর্থের অফিসের সামনে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতীকী কর্মসূচি নিয়েছে বিজেপি, সেটা হচ্ছে থানা সাফাই অভিযান। তারা ঝাড়ু হাতে আজকে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মানিকতলা মোড় থেকে মিছিল করে তারা এখানে আসে, এসে তারপরে এখানে ভেঙে তারা এগিয়ে এসে দ্বিতীয় গার্ডরেলের সামনে পুলিশের বাধা পায়। তখন সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, শেষ পর্যন্ত গার্ডরেলের একটা অংশ তারা ভেঙে ফেলে, ভেঙে এগিয়ে আসে একেবারে ডিসি নর্থ অফিস অফ দি ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ সাবারবান ডিভিশন, ক্যালকাটা পুলিশ মিউজিয়ামে দেখা আছে এখানে। এর সামনে তারা এখানে বসে পড়ে তারা অবস্থান কর্মসূচি করছেন। ব্যারিকেড টপকে ঝাঁটা হাতে ডিসি নর্থের অফিসের কাছে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায়। গোবর গঙ্গা জল দিয়ে ডিসি নর্থের অফিসের সামনে প্রতীকী শুদ্ধকরণ করে বিজেপি মহিলা মোর্চা। তাদের কাজটা হচ্ছে আইনের কাজ, তাদের কাজটা হচ্ছে সুরক্ষার কাজ। সেই কাজটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন তাবেদারি করে যাচ্ছে, দুর্নীতিকে ঢাকার চেষ্টা করছে এবং এ রাজ্যেই দেখছি পুলিশ গ্রেপ্তার হচ্ছে। থানাতে যে অশুভ কাজ হয়, থানাতে যে অনৈতিক কাজ হয়, আমরা ঝাড়ু নিয়ে এসেছি শুদ্ধিকরণের জন্য। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বেহালা থানার সামনে ঝাঁট দিয়ে প্রতীকী শুদ্ধকরণ করে বিজেপি মহিলা মোর্চা। পুলিশের গায়ে গঙ্গা জল ছেটান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাই জন্য আমরা আজকে গঙ্গা জল ছিটাতে এসেছি, আপনাদের শুদ্ধিকরণ করতে এসেছি। দেখি সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, আপনাদের শুদ্ধিকরণ হোক। পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের শুদ্ধিকরণ হোক। হাতে ঝাঁটা নিয়ে এবং একই সঙ্গে কিছুটা গোবর নিয়ে এসে এবং গঙ্গা জল নিয়ে তারা কিন্তু বেহালা থানার সামনে শুদ্ধিকরণ অভিযান শুরু করলেন। পুলিশের দিকে ক্রমাগত গঙ্গা জল ছেটানো হলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো থানার গেট আগলে। এই পুলিশ অফিসার যারা 14 ঘন্টা অভয়ার এফআইআর করেনি, যারা সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিল, যারা পোস্টমর্টম রিপোর্ট আর ক্রিমেশন রিপোর্টের টাইম ম্যাচ করতে পারেনি, যারা বডি প্রিজার্ভ করেনি, যারা তাড়াহুড়ো করে পোস্টমর্টম করে দিয়েছে, আজকে তাদের শুদ্ধিকরণ করতে এসেছে। বিজেপির নেতাদের শুদ্ধিকরণ হলে ওরা ঘর থেকে শুরু করুক। ঘরের মধ্যে বিজেপি পার্টির মধ্যে এমন সব অভিযোগ, এমন সব অভিযুক্তরা রয়েছেন। আজকেও দেখা যাচ্ছে এক নাবালিকাকে শ্লীলতাহানি করে ধরা পড়েছেন বিজেপির এক নেতা। তো ফলে বিজেপির শুদ্ধিকরণ বিজেপি আগে নিজের পার্টি অফিসে নিজের ঘরের মধ্যে শুরু করুক, তারপর বাইরের নাটক করুক। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। প্রতিবাদে রাজ্যের শতাধিক থানার সামনে শুদ্ধকরণের ডাক দিয়েছিল বিজেপি মহিলা মোর্চা। দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আদি অনন্ত দুর্নীতি এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী দিনের পর দিন করেছে। পরের পর থ্রেট কালচার যেটা শুরু হয়েছে, হুমকি দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে, সেটা শুধু আরজিকরে নয়,
এই রাজ্যের বহু সরকারি হাসপাতালে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছিল। উনি যখন জয়েন করলেন সম্ভবত 2020-তে, তার আগে প্রিন্সিপাল ছিলেন ডক্টর শুদ্ধোধন বটব্যাল স্যার। ওনার সময় আরজি কর বেসিক্যালি স্বর্গ ছিল। এবার আমি নিজেও ওখানে প্রাক্তনী, ওখান থেকেই পাস আউট। তারপর হেলথ সার্ভিসে আমার সুযোগ ছিল, বাড়ির পাশের হসপিটাল, আমি সেখানে ছেড়ে এই স্বর্গে থাকার জন্য আমি কিন্তু আরজি করে জয়েন করি। কিন্তু 2020-তে যখন বটব্যাল স্যার রিজাইন করলেন আর এই প্রিন্সিপাল আসলেন, মানে এখন যিনি আজকে অ্যারেস্ট হলেন, তার যে পিরিয়ডটা, তখন এই স্বর্গটা আস্তে আস্তে নরকে পরিবর্তন হলো। কীভাবে হলো? যে আরজি করের বিভিন্ন প্রফেসর, মানে আরজি করে একটা এক্স স্টুডেন্ট অ্যালামনি আছে, তারা কেউ দেখা যাচ্ছে মানে এখান থেকেই পাস করেছে, এখানেই প্রফেসর হিসাবে অ্যাপয়েন্টি হয়েছে, এবং তাদের যথেষ্ট ভালো ইমেজ, এবং তারা স্টুডেন্টদের ভালো কন্ট্রোল করতে পারে এবং তাদের কথা শোনে। যেমন ভালো ক্লিনিশিয়ান, তেমনি ভালো পড়াতে পারেন, সব দিক থেকেই দক্ষ। এবং ইনি আসার পরে যে জিনিসটা করলেন, এই সমস্ত প্রফেসরদের রাতারাতি সরিয়ে দিলেন, মানে ট্রান্সফার নয়, মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া যাকে বলে। এবং সেটা এরকম নয় যে কতটা ক্ষমতাশালী হলে এটা করা যায়। ক্ষমতাশালী মানে কেমন কি, এনার আন্ডারে যে সমস্ত ইন্টার্ন ছিল কয়েকজন, আমার মানে নাম বলছি না তাদের, একজনকে সকালবেলা বললো ম্যাডাম আপনাকে আমি সন্ধ্যার ভেতরে ট্রান্সফার করে দেবো, এবং সন্ধ্যা লাগলো না, বিকালের ভিতরে তার ট্রান্সফার অর্ডার চলে আসলো। মানে এইরকম ক্ষমতা ছিল। আমি জানি না এই সুপ্রিম পাওয়ার কোথা থেকে আসতো না। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে, যে অভিযোগটা 21 সালে উঠেছিল। 21 সালে ওঠা তথ্য প্রমাণ জমা পড়েছিল, তথ্য প্রমাণ সহ 2023-এর জুলাই মাসে। একদম 21 সালে যে অভিযোগটা উঠেছিল, সেই অভিযোগের তদন্তের জন্য সিট গঠন হয়েছিল মার্ডারটা হওয়ার পরে। আপনি ভাবুন, একজন মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি তাকে একজন লোক তিনি রিজাইন করতে চাইলেন, তাকে আবার রিইনস্টেট করে দিলেন আরেকটা হসপিটালে, তারপরে আবার তাকে পুলিশ দিয়ে ডেকে পাঠিয়েছিলেন। এটা কিন্তু 24 সালে গিয়ে। এবার আমি আপনাকে বলছি যে ধরুন আপনারা অনেকে অনেক কিছু বলছেন, আমরা সবাই উল্লসিত হচ্ছি, উল্লসিত হওয়ার জায়গা নেই, কিন্তু তৃণমূল বারবার এই যে 4 দিন কেন রাহুলদা বলছে, তৃণমূলও ঠিক এরকম ভাবে ঘন্টার হিসেব দিয়ে বলছে এতদিন দেরি হলো কেন। এই ঘটনাটা এখনই যদি সিবিআই 10-12টা লোককে ধরে ঢুকিয়ে দেয় জেলখানায়, তাহলে কি হবে বলুন তো? এই আন্দোলনটাই বন্ধ হয়ে যাবে। সিবিআই এর সাকসেস, সিবিআই এর ফেলিওর, এটা নির্ভর করবে কিসের উপর? কতজনকে আপনি কনভিকশন দিতে পারলেন, কতজনকে কাস্টডিতে নিলেন এবং প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল কামদুনির আসামির মতো। এবং সিবিআই ট্র্যাক রেকর্ড কোনো আশা জাগায় না, পরিষ্কার বলতে হবে। না, সেটা আপনি যাই বলুন। অতএব এখানে চাপ সৃষ্টি করা হচ্ছে যে ইমিডিয়েট ধরো, কেন এত দেরি হচ্ছে? তবে এরই মধ্যে আবার উলট পুরানো দেখা গেছে। এতদিন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুমকি হুঁশিয়ারি দিচ্ছিলেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদরা। এবার কার্যত সবাইকে চমকে দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। আরজি কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নতুন করে জাগিয়ে তুলেছে একটা গোটা রাজ্যকে। তাদের হার না মানা আন্দোলনের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। তাদের আন্দোলনের জেরে পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের বদলাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে বলছেন রাজনৈতিক দল ও ঝান্ডা বাদ দিয়েও যে কোনো দলের থেকে সফল আন্দোলন করে দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু এবার সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। জুনিয়র ডাক্তাররা টানা 42 দিন ধরে কর্মবিরতি ও আন্দোলন চালিয়েছেন নিহত চিকিৎসকের বিচারের দাবিতে। অথচ বিজেপি বিধায়ক জুনিয়র ডাক্তারদের সেই দাবি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিশ মুভমেন্ট ছিল, তাদের নিজস্ব মুভমেন্ট ছিল। তারা কিন্তু অভয়ার তাদের 5টা দাবিতে একটাও কিন্তু অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই। মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে, শাস্তি হচ্ছে, তত সময় আমরা অনড় থাকব। এই 5টা দাবিটা সম্পূর্ণ আলাদা দাবি। এটা তো সবসময়ের দাবি। বেটার প্রশাসন, বেটার ফেসিলিটিস, বেটার ইনফ্রাস্ট্রাকচার, এটার দাবি তো 365 দিন যখন তখন করা যায়। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সে রাজনীতিক লোক, এত ভালো, সে জানে কি করতে হবে না করতে হবে। কি বলবো বলুন, এটা একটা একদমই হাস্যকর বিষয়, মানে হাস্যকর ইস্যু উনি তুললেন। তার কারণ মানুষ জানে, মানুষ ন্যায় বিচার চেয়েছে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের, এবং জুনিয়র ডাক্তাররা ঠিক সেই দাবিতে, মানে যারা প্রত্যক্ষভাবে দোষী এবং যারা পরোক্ষভাবে এই তথ্য প্রমাণ লোপাট করতে সচেষ্ট ছিল, প্রত্যেকের শাস্তির জন্য এই ভয়ঙ্কর আন্দোলন। মানে আমাদের জীবিতকালের মধ্যে আমরা দেখিনি এরকম কোনো আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে হয়েছে কিনা এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ নেমে এসেছে কিনা। ফলে এটা যদি উনি বলে থাকেন, হয় উনি মানুষের মধ্যে নেই,
অথবা তিনি জুনিয়র ডাক্তারদের দাবিগুলো জানেন না, অথবা ওনার কোথাও বোধহয় রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, কারণ যে তাদের পার্টি সেইভাবে ভূমিকা পালন করতে পারছে না। যাই হোক না কেন, এরকম একটা স্মরণীয় ঐতিহাসিক আন্দোলনকে এভাবে কালিমালিপ্ত করা, এটা আমরা মেনে নিতে পারছি না। এই অশোক দিনদা বোধহয় ক্রিকেট খেলতেন, এখন বোধহয় রাজনীতি করছেন। অনেক রাজনৈতিক ব্যক্তি এই আন্দোলন থেকে নিজেদের স্বার্থান্বেষী ফায়দা তোলার চেষ্টা করছে, এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা কিন্তু এই ব্যাপারে খুব সচেতন। আমরা কোনো এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের এই আন্দোলনের থেকে ফায়দা তুলতে দেওয়ার কোনো সদিচ্ছা আমাদের নেই। আর এই আন্দোলন থেকে মানুষ সরে যাচ্ছে, এটা যে বলছে বিধায়ক নাকি শেষ, তার মানে বেসিক্যালি তো মানুষের সঙ্গে কোনো কানেক্টই নেই, হি ইজ ডিসকানেক্টেড ফ্রম দ্য পিপল। এদিকে একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, তার মধ্যেই অনুব্রত মণ্ডলের পর এবার গরু পাচার মামলায় জামিন পেলেন ব্যবসায়ী এনামুল হক। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন, এবার ইডির করা মামলাতেও এনামুলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিএসএফ কমান্ডারকে ঘুষ দিয়ে সীমান্তে গরু পাচার চালানোর অভিযোগ ওঠে এনামুলের বিরুদ্ধে। 2020 সালের 11ই ডিসেম্বর আসানসোলে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল। পরে গ্রেফতার হন সিবিআই এর হাতে, প্রায় 2 বছর জেলবন্দি ছিলেন তিনি। মাঝে 2021 সালে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন এনামুল, কিন্তু তা খারিজ হয়ে যায়। গত জানুয়ারিতে তার জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। যদিও 2022 সালের 19 ফেব্রুয়ারি ইডির হাতে গ্রেফতার হন ব্যবসায়ী এনামুল। সেই মামলায় প্রায় 2.5 বছর পরে ইডির এই মামলায় জামিন পেলেন তিনি। এদিন সুপ্রিম কোর্টে এনামুলের আইনজীবী মুকুল রোহতাগি সওয়াল করেন, ইডির করা মামলায় ইতিমধ্যেই 2 বছর 6 মাস জেলে থেকেছেন। ইডি চার্জশিট ফাইল করেছে, ট্রায়াল শুরু হবে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি 7 বছরের। এর আগে সিবিআইও একই মামলায় তাকে গ্রেফতার করেছিল, সেই মামলায় 13 মাস জেলে থেকেছেন। সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, প্রায় 4 বছর জেলে থেকেছেন এনামুল হক। এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলও জামিন পেয়েছেন। এরপর ইডির আইনজীবী বিরোধিতা করলেও দুটি বিষয়ের কথা মাথায় রেখে এনামুল হককে জামিন দেয় সুপ্রিম কোর্ট। এই তদন্ত প্রক্রিয়া মানুষের যে আস্থা আছে, বিশ্বাস আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি, মানুষের যে আবেগ আছে, সেটাকে আহত করেছে। আমরা প্রথম কথা তদন্তের গতি এবং এই 2 পয়সা 4 পয়সায় যারা এজেন্ট আছে তাদের নিয়ে এই দৈনন্দিন চর্চার আমরা বিরোধী। আমরা মনে করি অনেক হয়েছে, এবার আসল কাজের কাজ করো। আইনের ব্যাপার, গ্রেফতার যেমন একটা পদ্ধতি, জামিনও পদ্ধতি, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। 3 দিন আগে গরু পাচার মামলা জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার রাত 9:30 নাগাদ তিহার জেল থেকে বেরিয়ে আসেন তিনি। বাবার জন্য তখন জেলের বাইরে দাঁড়িয়েছিলেন মেয়ে সুকন্যা, যিনি সপ্তাহ 2 আগেই এই মামলায় জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। 2023 সালের 21 মার্চ থেকে 24 সেপ্টেম্বর, 18 মাস পর তিহার জেলের বাইরে অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরই লালমাটির জেলা জুড়ে সাজো সাজো রব। চতুর্দিকে লাগানো গেট, পোস্টার, ব্যানারে জলজল করছে তাঁর ছবি। মঙ্গলবারই তাঁর বীরভূমে ফেরার কথা। একই দিনে বীরভূমের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার গেটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে অনুব্রত মণ্ডলের। তাহলে কি মঙ্গলবারই মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল? আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও কাল আসতে পারেন, তাই আমরা আশা রাখছি জেলার কর্মীদের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, সেটাকে নিয়েই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আর জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দুজনকে আমরা বরণ করে নেব। গ্রেফতার হওয়ার আগে অবধি বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট ছিল চোখে পড়ার মতো। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। সেই অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় 2022 সালের 11ই আগস্ট গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল জেল, তারপর দিল্লির তিহাড় জেল মিলিয়ে প্রায় 2 বছর বন্দী থাকলেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বারবার অনুব্রতর পাশে থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন?
আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। একটা সময় ভোট এলেই বঙ্গ রাজনীতি সরগরম হয়ে উঠত অনুব্রত মণ্ডলের হুমকিতে। আমি নকুলদানা দেবো এবারে, একটা প্রচন্ড গ্রীষ্মকাল, নকুলদানার জল লাগবো। যারাই নমিনেশন ফাইল করবে তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, চিন্তা করার কোনো কারণ নাই। তবে গত কয়েক বছরে পাল্টেছে অনেক কিছু। 2022 সালে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডলকে ছাড়াই 2023-এর পঞ্চায়েত নির্বাচন ও 2024-এ লোকসভা ভোটে বীরভূমে বড় জয় পেয়েছে তৃণমূল। শুধু তাই নয়, গত লোকসভা ভোটে বীরভূম ও বোলপুর জোড়া লোকসভা কেন্দ্রেই 2019-এর চেয়ে বেশি মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। 11টি বিধানসভার সবকটিতে এগিয়ে গেছে রাজ্যের শাসক দল। অনুব্রতহীন 2023-এর পঞ্চায়েত ভোটেও বীরভূমে তৃণমূলের ফলাফল ছিল দেখার মতো। 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 139টিতেই জয়ী হয় তৃণমূল। 19টি পঞ্চায়েত সমিতির সবকটিই ছিল তৃণমূলের। 52টি জেলা পরিষদের 51টি দখল করে রাজ্যের শাসক দল। এই প্রেক্ষাপটে জেলায় ফিরলেন। আগের জায়গা কি ফিরে পাবেন অনুব্রত মণ্ডল? এখন মুখ্যমন্ত্রী ঠিক করবেন তার বীর না বাঘ কি সব বলে ওরা, বীর বাঘকে তার মঞ্চে রাখবেন কিনা। আগামী দিন আমরা এটাও দেখবো যে জেল কাটা আসামিরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায়, তো অনুব্রত মণ্ডলও ঘুরে বেড়াবে, অসুবিধা কি আছে? তবে অনুব্রত মণ্ডল কিন্তু জামিন পেয়েছে, ছাড়া পায়নি, কিন্তু জামিন পেয়েছে। এরপরে কেস চলবে, মামলা চলবে, তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে 7 বছর। গরু পাচার মামলার পাশাপাশি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছিল নিয়োগ দুর্নীতির মামলা। সোমবারও নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় কলকাতায়। আগস্ট মাসে হাইকোর্টের নির্দেশের পরও এতদিন 2016-র উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে সোমবার পথে নামেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। আর এদিনই বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি জানালো 25শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার প্যানেল প্রকাশ করা হবে এবং হাইকোর্টের নির্দেশ মতো প্রথম দফার কাউন্সেলিং এর তারিখও দ্রুত ঘোষণা করা হবে বলে জানালো এসএসসি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28শে আগস্ট এসএসসিকে জানিয়েছিল 1 মাসের মধ্যে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। এই আবহে মেধা তালিকা প্রকাশের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানে নামে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। তারা করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছতেই আটকায় পুলিশ। কয়েকজনকে করুণাময়ীতে আটকে দিলেও বাকি চাকরি প্রার্থীরা আচার্য সদনের সামনে অবস্থানে বসে পড়েন। চাকরি প্রার্থীদের রাস্তা থেকে টেনে হিঁচড়ে তোলে পুলিশ। রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান চাকরি প্রার্থীরা। তাদের ধাক্কা মেরে সরায় পুলিশ। ফের আচার্য
সদন অর্থাৎ এসএসসি সদর দপ্তরের সামনে থেকে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে এবং পুলিশ কর্মী বিরাট বিধাননগর কমিশনারেটের বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল। তারা কিন্তু যারা আচার্য সদনের সামনে চাকরির দাবিতে টেট পরীক্ষার্থী, যারা আপার প্রাইমারি টেট পাস যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু করুণাময়ী থেকে মিছিল করে এসে আচার্য সদনের সামনে বসে পড়ে। গুলি চালিয়ে মেরে দিক সবাইকে, আমি মুখ্যমন্ত্রীকে এই কথা জিজ্ঞাসা করছি, গুলি চালিয়ে মেরে দিক আমাদের সবাইকে, তাহলে তো শেষ হয়ে যায় আপনার। ওদেরকে গ্রেফতার করুন, আমাদের কেন? আমরা বোমা পাঁজা কোলা করে একে একে চাকরি প্রার্থীদের রাস্তা থেকে সরিয়ে গাড়িতে তোলে পুলিশ। চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সল্টলেক করুণাময়ীতে এবং যে চিত্র দেখা যাচ্ছে বিশাল সংখ্যক পুলিশ, তারা কিন্তু তাদেরকে প্রথমত বাধা দেয় এবং তারা সেই বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি। বিশেষ সংখ্যক পুলিশ তারা কিন্তু রীতিমতো ধরপাকড় করে। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে পুলিশের বিশাল বাহিনী রয়েছে, তারা কিন্তু প্রথমত বাধা দেয় এসএসসি অফিসে যাওয়ার জন্য, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আটক করা হয়েছে এবং কোথাও বা চ্যাংদোলা করে কোথাও জোর করে এই চাকরি প্রার্থীদেরকে সেই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে থানার উদ্দেশ্যে। আমরা আর থাকতে পারছি না, আমরা বাড়িতে বৃদ্ধা মাকে রেখে এখানে পড়ে আছি, আমাদের বাড়িতে ইনকাম করার লোক নেই, আমরা এই চাকরিটার জন্য পড়ে আছি এখানে, আমাদের মেরে ফেলে দিন এই 3 দিন ভোরের থেকে। উত্তেজনার মাঝে অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। আজিকরের ঘটনাকে কেন্দ্র করে যে জনপ্লাবন আমরা রাস্তায় দেখেছিলাম, তাতে এই সরকার অসহায় বোধ করছে। সেই আন্দোলনে তাদের লাঠিচার্জ করবার ইচ্ছা থাকলেও করতে পারেনি, জুনিয়র ডাক্তারদের ওপরেও করতে পারেনি। তো আজকে সেই প্রতিক্রিয়া, সেই অবদমিত ক্রোধ থেকে আজকে চাকরি প্রার্থী যাদের জীবন যৌবন নষ্ট করেছে তৃণমূল, যাদের জীবন থেকে 8 বছর চুরি করে নিয়েছে তৃণমূল, তারা আজকে আন্দোলন করছে তাদের ন্যায্য পাওনার ভিত্তিতে। আজকে তাদের উপরে এই বর্বরচিত নৃশংস আক্রমণ প্রমাণ করলো যে এই সরকারটা একটা প্রতিহিংসা পরায়ণ সরকার। দীর্ঘদিন ধরে এই চাকরি প্রার্থীরা যারা যোগ্য, উপযুক্ত, যারা বঞ্চিত, এবং আজকে আপার প্রাইমারি, মমতা ব্যানার্জি দীর্ঘদিন বলেছেন যে কোর্টের জন্য, সিপিএমের জন্য নিয়োগ করতে পারছে না, কোনো কোর্টে বাধা নেই, আর তারা যতবার যাচ্ছে কখনো পুলিশ কামড়াচ্ছে, তো কখনো ধরে টানা হিসা করছে, কখনো লাঠি পেটাচ্ছে। আপনার ভাষাতে নির্মমভাবে আজকে করুণাময়ীতে এবং সল্টলেকে করেছে। কেন? এটা সম্পূর্ণ শিক্ষা প্রশাসনের বিষয়। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে এই চাকরি প্রার্থীদের বিষয়গুলো দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যা যা বলার নির্দেশ দিয়েছেন, শিক্ষা প্রশাসন গোটা বিষয়টা দেখছে। বেশ কিছু ক্ষেত্রে আইনি জট রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আইনি জট উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করে দেওয়া হয়েছে যাতে অনেকে সাফার করেন এবং এই জটগুলো থাকে। রাজনীতি করার জন্য কিছু আইনি জট তৈরি করা হয়েছে, ফলে এগুলো চেষ্টা হচ্ছে আইনিভাবেই এর মসৃণতা নিয়ে আসার। অবশেষে এদিনই এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানায় বুধবার মেধা তালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে। বিশ্বনাথ, প্রশ্ন খুব পরিষ্কার, আদি অনন্তকাল ধরে এই প্রতিবাদ এবং এই একই, কখনো ডিএর প্রতিবাদ, কখনো শিক্ষা দুর্নীতি। আমি বলছি কলকাতার রাজপথে একটার পর একটা প্রতিবাদ কি এদের এই ভবিষ্যতের চেহারাটা পাল্টাতে পারবে? দেখুন, পাল্টাবেটা কোথার থেকে? ধরুন এই মুহূর্তে সিবিআই তদন্ত চলছে, ইডি তদন্ত চলছে, প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে সেগুলো উঠে আসছে, বিচারকরা একের পর এক রায় দিচ্ছে, তারপরেও চাকরি চোর যারা তারা সক্রিয়। মানে আজকে ভাবা যায় যে 22-এর যে টেট সেদিন হলো, সেই টেটে কুন্তলের মানে বাড়িতে যে পাওয়া গেছে যে ওয়েমার শিট, সেই ওয়েমার শিট কারা দিয়ে আসলো? 189টা ওয়েমার শিট তার বাড়িতে কে পৌঁছে দিল, কেন পৌঁছে দিল, কী উদ্দেশ্যে পৌঁছে নিল? তার মানে চাকরি চোররা কিন্তু সক্রিয়। চাকরি চোররা সক্রিয় হবেও না বা কি? আমি বারবার যে প্রশ্নটা তুলেছি আপনার স্টুডিওতে, যে পলিটিক্যাল উইল কিন্তু একটা বিরাট বিষয়। যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, পার্থদা কি এমন করেছে, এই প্রশ্নটা তোলা হয়েছে। মনে হচ্ছে কোনো একটা জায়গায় যারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে
তারা তো সাহসী থেকে যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেষ পর্যন্ত কিন্তু একটা রাজনৈতিক দল তার নিচের তলার যে কর্মী সমর্থক যারা আছেন, যারা এই সমস্ত কুচক্রের সাথে যুক্ত, সবাই নিশ্চয়ই নয়, কিন্তু কঠোর বার্তাটা না থাকাটা কিন্তু আমি বলছি যে সিস্টেমটাকে পারসিস্ট করছে, বারবার একই জায়গায় রেখে দিচ্ছে। এটা এক। দ্বিতীয় যেটা জায়গা, ভয়ের জায়গা, সেটা হলো যে রাজনৈতিক সদিচ্ছা না থাকার জন্য আপনি কিন্তু চাকরি প্রার্থীদের দাবি দাবাগুলোকে অ্যাড্রেস করতে পারছেন না। উল্টো আপনি কি করছেন, যে যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিল তাদের জন্য অতিরিক্ত পদ তৈরি করছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি যে যারা মানে সাদা খাতা দিয়ে চাকরি পেল, টাকার বিনিময়ে চাকরি পেল, তাদেরকে শিক্ষা ব্যবস্থা রেখে আপনি কি বার্তা দিতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন এবং কি ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন? তার মানে আপনি নিয়োগ প্রক্রিয়া, যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন, সেখানেও কিন্তু আপনি একটা পলিটিক্যাল উইল, স্বচ্ছ পলিটিক্যাল উইল রাখতে পারছেন না। আমি দুটো কথার উত্তর দিই বিশ্বনাথ থেকে। প্রথম কথা হচ্ছে বার্তার কথা বলছেন, এর চেয়ে কি বেশি বার্তা দেওয়া যায় আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কথাটা বলতে বাকি রেখেছে। তবে বিশ্বনাথ, আমার একজন বিশ্লেষক হিসেবে আপনার কাছে একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে আচ্ছা এরকম কি হতে পারে না, ধরুন এরকম তো হতে পারে যে অর্পিতা দেবী তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তার ঘনিষ্ঠতাকে ব্যবহার করে তিনি রাস্তাঘাট থেকে লোকজনদের থেকে টাকা তুলে তিনি নিজের কাছে জমিয়েছেন, এটা একটা প্রথম অপশন। আচ্ছা এই সন্দেহটা থাকা সত্ত্বেও যে টাকাটা পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে পাওয়া যায়নি, অর্পিতা দেবীর বাড়ি থেকে পাওয়া গেছে, যিনি শুধুমাত্র তার সঙ্গে ঘনিষ্ঠা বলে পরিচিত, তারপরেও কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমরা এই বেনিফিট অফ ডাউটটা সাধারণ মানুষকে দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পলিটিক্যাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক অ্যাকশন নিয়েছেন। বাংশু একটা কথা বললেও যে আর কি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আর কি বলতে পারেন যা আমরা বলতে পারবো না, সেটা তিনিই জানেন। কিন্তু তিনি কি বলেছেন? তিনি ভরা সভাতে দাঁড়িয়ে বললেন, ধরো কারোর কাছে যদি চাকরি দেওয়ার ক্ষমতা থাকে, সে 100টা চাকরির মধ্যে 10টা তো নিজের লোকেদের দিতেই পারে, এর মধ্যে কি অন্যায়টা আছে বলুন? এই কথা যদি বলে থাকেন, মানে এই যেন মনে হচ্ছে হরিঘোষের গোয়াল, হরিদাসের বুলবুল বাজা, আমি খাস্তা তাজা খেতে মজা, কারণ বাবার সম্পত্তি নাকি সরকারি চাকরি, যে কারোর হাতে 10টা দেওয়ার মতন ক্ষমতা আছে। লিদেবজিদা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরি দিতে পারেন কথা বলেছেন, এটা আমরা পশ্চিমবঙ্গের যে এতদিন সরকারি চাকরির কথা বলেছেন নয়, পার্থ চ্যাটার্জির দাঁড়াও না, তোমারটা শুনেছি, তোমরা শোনো, একটু শোনো, এই তো গণতন্ত্র রাখো। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হয়েছে। আরে দাঁড়াও দাদা, তোমারটা দেওয়া আছে, তোমার উত্তর আচ্ছা শুনুন, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি, আমি সরকারি চাকরির কথা তুমি বলছো তো, পশ্চিমবঙ্গের মাটিতে সরকারি চাকরি যেভাবে ইতিহাসে গত 40 বছরের ইতিহাস, সেটার কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করে বলেছেন যে এরকম হয়ে এসেছে। না না, বলো প্রথম কথা। তা বলেননি, আমি আবারও কথা, দ্বিতীয় কথা, আমি আবারও তুমি আবার বলছো, শোনো দুই নম্বর কথা হচ্ছে সুমনদা ডিজন করার কথা বলেন। আরে বাবাকে নিয়ে অনেক চেঁচামেচি, তুমি লিখে রাখো, বলো বাজে কাজ হয়েছে। আপনি বললেন ডিজন করার কথা, একদম পার্থ চট্টোপাধ্যায় নিজে ডিজন করেননি, ওই জায়গা থেকেই যে খটকা লেগেছিল তার উপরেই কিন্তু আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। একদিকে নিয়োগের দাবিতে চোখের জল ফেলছেন চাকরি প্রার্থীরা, অন্যদিকে বানভাসী পরিস্থিতিতে ভিটে হারিয়ে চোখের জল ফেলছে গ্রামের মানুষ। আর এই পরিস্থিতিতে ডিভিসি নিয়ে চলছে রাজনীতির দড়ি টানাটানিও। गेजिंग नहीं करता, वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को, ऐसा ही चल रहा है, इसलिए बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है। কংসাবতীর জল ছেড়েছে মমতা ব্যানার্জি, আর গত 22 সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকের পরে দুর্গাপুর ব্যারেজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী, তারপরে জল ছাড়া নিয়ে ফের সরব হন তিনি। আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনো বইছে, আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না, এবং এই 2-3 দিন আরো বৃষ্টি হবে, তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। যদি বাঁধের উপরে ওভারফ্লো জল হতো তাহলে ডিবিসির জল হতো। বাঁধ ভেঙেছে পুরসুড়াতে 4 জায়গায়, খানাকুলে 7 জায়গায়, উদয়নারায়ণপুরের 5 জায়গায়, আমতার 3 জায়গায়, পাঁশকুড়ার 6 জায়গায়, ঘাটালের 15-এর বেশি জায়গায় বাঁধ ভেঙেছে। ইতিমধ্যে ডিভিসি ইস্যুতে চাপানুতোর নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে জানিয়ে জল ছাড়ার যে দাবি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক করেছিল তা উড়িয়ে শনিবার প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মান করার প্রতিবাদে আমরা ডিভিআরআরসি থেকে আমাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নিচ্ছি। আর এরপরই ডিভিসির চেয়ারম্যানকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। অন্যদিকে ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেন রাজ্যের সেচ ও জলপথ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2জন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না। প্রতিবাদ করে বেরিয়ে আসাটা আমি বলবো যে কখনো সুরাহার পথ হতে পারে না। ডিভিসি যদি জল ছাড়ে, সেই জলে বন্যা হচ্ছে যে কারণের জন্য ডাউনস্ট্রিমে, তার একটা বড় কারণ হচ্ছে ডাউনস্ট্রিমে যে নদী নালা যারা আছে, বিশেষত দামোদরের সাথে ইন্টিগ্রেটেড নদী যেগুলো আছে, সবগুলোর ধারণ ক্ষমতা করছে ওভার দ্য ইয়ার্স। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে যারা রাজ্যের প্রতিনিধিত্ব করছেন ডিভিসির বোর্ডে, সারা বছর ধরে তারা কোন কাজটা করছেন? অর্থাৎ চর্চার মধ্যে কি এটা ছিল? কারণ ডিভিসির যে রেগুলেটরি বোর্ড আছে সেখানে এটাই চর্চা হওয়া উচিত যে ডাউনস্ট্রিমে ধারণ ক্ষমতার ভিত্তিতে সেফ তাহলে কত ডিসচার্জ হচ্ছে আমরা অ্যালাউ করতে পারি যাতে বন্যা হবে না। ফলে আসলে দুটোর ধারণ ক্ষমতাই কমছে উত্তরোত্তর, যে বাঁধের ধারণ ক্ষমতাও কমছে, সিলটেশন হচ্ছে, নদীর ধারণ ক্ষমতাও কমছে। অথচ সরকার, নাইদার কেন্দ্রের সরকার অথবা রাজ্যের সরকার, তারা এই ধারণ ক্ষমতাটাকে উন্নত করা, বাড়ানোর কোনো প্রয়াস নিচ্ছে না। একদিকে ডিভিসি নিয়ে টানাপোড়েন, অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চর্চা। রবিবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে শুভেন্দু অধিকারীকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। তাই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা। চলো তুমিও করো আমিও করি, অধিকারী ব্রাদার্সই হোক ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগটা নেওয়া। এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, কে একটা শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী, এটা তো সেটা নয়, এটা তো একই ভাই, মানে মানুষের জন্য। তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স মিলেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয়, আমি তো উদ্যোগ নিয়ে নিচ্ছি আমাদের রাজ্য সরকার থেকে। এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানির, অধিকারী ব্রাদার্সের নয়। ব্যানার্জি কোম্পানি, দীপক অধিকারী যিনি মালিক মমতা ব্যানার্জি আর তার ভাইপোর করার কথা, ব্যানার্জি কোম্পানির করার কথা, অধিকারী ব্রাদার্সের করার কথা নয়। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্য। আমাদের বিধায়ক প্রথম দিন থেকে লেগে আছেন। আমরা 15,000 করে লোককে খাইয়েছি। নির্লজ্জের মতো কালো জলের ট্যাঙ্কিতে, ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না, তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে। আমরা ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ মানছে না, বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে। সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি। সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকদের আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আমল থেকে শুনে আসছি যে না জানিয়ে জল ছাড়া, অথচ ডিভিসি অফিসিয়ালি সবসময় বলে যে প্রতিনিধি দল অবধি থাকে, রাজ্যের প্রতিনিধি অবধি থাকে যে কত কিউসেক জল ছাড়া হবে। সায়েন্টিফিক না ম্যানমেড, এবারে তো বলেছে না তখন উনি বিরোধী, রাজ্যে কিন্তু অন্য সরকার। তখন দোষ হচ্ছে রাজ্য সরকারের উপর, এখন দোষ হচ্ছে কেন্দ্র সরকারের উপর। নাটকগুলো বন্ধ করতে পারে। ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারে। আসবো তার কারণ এখনকার নয়, সেই 49 সাল থেকে ঘাটার মাস্টার প্ল্যান এবং তারপরে এই 2024-এ লোকসভা নির্বাচন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রায় সেই ইস্যুতে লড়া হলো। সাংসদ দেব তিনি আর দাঁড়াবেন না, তাকে প্রতিশ্রুতি দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে ঘাটাল মাস্টার প্ল্যান করা হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি এই বছরই লোকসভা ভোট হয়েছে, প্ল্যান শেষ হবে কেউ মনে করছে না, কিন্তু কাজ শুরু হয়েছে কি? সব থেকে বড় এখানে প্রশ্ন আসলে ঘাটালের জল ছবিটা কিন্তু জ্ঞানে পাল্টালো না।
রাজস্বী, কেন একটা ফেডারেল স্ট্রাকচারে ডিভিসি না বলে জল ছেড়েছে, এত কিউসেক ছাড়ার উচিত নয়, ডিভিসি কেন রাজ্য সরকারকে প্রপারলি কমিউনিকেট করে তার প্রেস রিলিজ দিয়ে কেন এই পদক্ষেপটা হবে না? বছরের পর বছর রাজ্য সরকার, আমি রিপিট করছি যে বামফ্রন্ট আমলেও যে ডিভিসি না বলে জল ছেড়েছে, কেন এটা হবে? আর তুমি এই মুহূর্তে লাইভে ধরো, তারা বলবেন যে না, আমরা প্রথম কথা অফিসিয়ালি জানানো হয়েছে, 2 হচ্ছে সেই মিটিংয়ে রাজ্যের প্রতিনিধি ছিল, তারপর সিদ্ধান্ত হয়েছে। কি সুমনদা, তুমি মনে করো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এটা বাস্তব কথা, এটা সত্যি কথা? এটা কোনো প্রসেসের মধ্যেই নেই। পরিষ্কারভাবে রাজ্য সরকার 2011 সালের আগে অবধি এই বাইট একাধিক আমি আর্কাইভ থেকে তোমায় দেখিয়ে দেব। তখন দোষারোপটা কাকে করতেন? তখন করতেন সিপিএম না, সিপিএম কে করতেন। তো তখন তো রাজ্য সরকার সিপিএম চালাতো, সিপিএম কে দোষ। তাহলে এখন তাহলে পরে ওই লজিকটাকেই যদি আমাকে মানতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতেন 2011-র আগে, তাহলে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্য সরকার চালাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক কথা বলবেন আজকে দাঁড়িয়ে রাজশ্রী বলছে না, এটা সম্পূর্ণ রাজনৈতিক। এবং এরা ঘোলাজল রাজবন করবে, যত বাংলা ডুববে ততদের সুবিধা। বাংলা ডুববে আপনাদের জন্য, এটাই তো সমস্যা। বাংলাকে ডোবানোর চক্রান্তটা পরিকল্পনা দিয়ে দিয়েছে, পাস করিয়ে দিয়েছে। এটা মানুষের সাথে 22-এ ঢাকার মাস্টার কোন রাজনৈতিক অভিযোগ নেই, পাস হয়ে গেছে। আপনারা এখানে কোন রাজনৈতিক অভিযোগ নেই। এই তরজার মধ্যে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রক ভারত সরকারের, তারা জানিয়েছে যে এটা একেবারে সহমতের ভিত্তিতে ঠিক হয়েছিল এবং সেই বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি ছিল। হুম টু বিলিভ? আমি 3টে কথা খুব সংক্ষেপে বলছি। প্রথম কথা হচ্ছে, বন্যা পশ্চিমবাংলায় 100% ম্যানমেড। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী থাকবেন তখন ম্যানগুলো সব রাইটার্স বিল্ডিংয়ে থাকে, আর যখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তখন ম্যানগুলো সমস্ত দিল্লিতে থাকে। কেমন? এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি বলছি এখানে ডিভিসির জল ছাড়ার কথা উনি বলছেন না, ওনার বাইটটা ভালো করে শোনো। বলে ঝাড়খণ্ড জল ছাড়ছে। ঝাড়খণ্ড গভর্নমেন্টের পিতৃপুরুষের ক্ষমতা নেই ইচ্ছে মতো জল ছাড়ার। এমন নয় যে ডিভিসির চাবিগুলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পকেটে থাকে, উনি রাত্রিবেলা গিয়ে লুকিয়ে লুকিয়ে চাবিগুলো খুলে দিয়ে আসেন। ছেলে মানুষের মতো কথা এগুলো। 3 নম্বর কথা হচ্ছে, আমি বলছি উনি যে বলছেন, আপনাকে কে এটা বলার অধিকার দিয়েছে ডিভিসি থেকে বেরিয়ে আসবেন? আমাদের রঘুনাথপুর প্ল্যান্ট বন্ধ হয়ে, মানে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাবে, মাইথন বন্ধ হয়ে যাবে, দুর্গাপুর বন্ধ হয়ে যাবে, 5000 মেগাওয়াট বিদ্যুৎ আসে আমাদের রাজ্যে ডিভিসি থেকে। ওগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রান্নাঘর থেকে আসবে সামনের বছর থেকে? এগুলো ইয়ার কি কথা? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, হু হ্যাজ গিভেন ইউ দিস রাইট যে আপনি একটা রাজ্য থেকে একটা রাজ্যকে আলাদা করবেন? আপনি ভারতের মানচিত্রকে ভাগ করছেন। পশ্চিমবঙ্গের 7 থেকে 8টা জেলার মেজর বিদ্যুৎটা আসে ডিভিসির থেকে। বলছেন আপনি পশ্চিমবঙ্গের মানুষের মতামত নিয়েছেন? আপনার ইলেকশন ম্যানিফেস্টোয় ছিল যে যদি ডিভিসি জল ছাড়ে তাহলে ডিভিসি থেকে সম্পর্ক ছিন্ন করা হবে? কে আপনাকে অধিকার দিয়েছে এটা বলার? কে অধিকার দিয়েছে আপনাকে? এবং আমি একটা কথা বলি সুমন দা, যেগুলো আলোচনা হয়ে গেছে আমি সেগুলো রিপিট করতে চাই না। কেন বাংলায় বন্যা হয় জানো? আমি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সব কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু পশ্চিমবাংলায় এই যে পঞ্চায়েতের দুর্নীতি, মেজর একটা দুর্নীতি হচ্ছে বাঁধ নির্মাণ, বাঁধ মেরামতের দুর্নীতি। আমাদের চোখে দেখা সুমন দা, যতটুকু বাঁধ মেরামত হয় আমাদের রাজ্যে, গ্রামের মানুষ মিলে তারা মাথায় করে মাটি বয়ে নিয়ে, তুমি যদি যাও না তোমার চোখে জল চলে আসবে। স্কুলের ছোট ছোট বাচ্চারা 8 বছর 9 বছর 10 বছর বয়স, স্কুল যাচ্ছে না 10 দিন 12 দিন 15 দিন, বাবা মার সঙ্গে খালি গায়ে মাথায় মাটি নিয়ে ঝুড়িতে করে পা থেকে মাথা পর্যন্ত কাদায় মেখে আছে। তুই চিনতে পারবে না কাউকে আলাদা করে, মাথায় করে করে নিয়ে গিয়ে বাঁধ মেরামত করছে। গ্রামকে গ্রাম এই চিহ্ন। আজকে পশ্চিম দেখো, জল একটা জায়গায় জমে গেলে জল ছাড়তেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যদি ডিভিসিতে যখন জল একটা বিপদসীমাকে ছাড়িয়ে যায়, ডিভিসি ভেঙে যায়, তাহলে কি আছে পশ্চিমবাংলার কপালে? আপনি কল্পনা করতে পারেন? জল ছাড়তেই হবে। প্রশ্ন হচ্ছে, যেখানে জলটা যাবে সেখানকার নদী নালা খাল বিল জলটাকে অ্যাবজর্ব করতে পারছে না কেন? এইখানে নদী নালা খাল বিল ভরাট করে করে সেখানে পুকুর বুঝিয়ে খাল বিল বুঝিয়ে বিল্ডিং করা 34 বছর কটা বাঁধ মেরামত করেছে? 34 বছর ধরে কত বাঁধ করেছে? 34 বছর কতবার ঘোলা করেছে? আজকে বন্যা কতবার করেছে? যারা বলছে আজকে দাঁড়িয়ে তারা কি করে 44টা বছর ধরে টাকা দিয়ে তাই এখন বলছে বড় কথা, তখন কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনডিএর গভর্নমেন্টের পার্ট, অটল বিহারী বাজপেয়ী যে একটি প্রজেক্ট নিয়েছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা নদীকে কানেক্ট করিয়ে দেওয়ার, এটা ইউপিএ 1 ইউপিএ 2 খারিজ করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইলে পরে সেই কাজটাকে অ্যাক্টিভেট করাতে পারতেন না? যে পেরিনিয়াল এবং সিজনাল রিভার্সগুলো যদি কানেক্ট হয়ে যায়, তাহলে যে এক্সট্রা জল আছে সেগুলো সিজনাল রিভার্সগুলোতে ফ্লো করে যাবে। তাহলে পরে আমাদের এই বন্যার যে প্রজেক্টের কথা বলছে, আমি বলছি আমার জ্ঞান হওয়া থেকে শুনে এলাম যে 1 ড্রেজিং, 2 হচ্ছে বাঁধ। যখন বন্যা হবে তখন স্থায়ী প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহকুমায় তো বটেই যে একটা স্থায়ী আশ্রয়স্থল যেখানে মানুষ শিফট করতে পারবে, সেইগুলো তৈরি হয়েছে। বাঁধ এই মুহূর্তে অস্থায়ী ভঙ্গুর বাঁধ, তার জন্যই তো এই বিপুল বাঁধ আপনি করবেন কোথায়? আপনার জমি নীতি কোথায়? বাঁধগুলো পুরো দখল করে রেখেছেন, আপনার ভোটার দিয়ে ভরিয়ে রেখেছেন। বাঁধগুলো কোনো বাঁধ
একটাও খালি আছে? একটার পর একটা বাড়ি তৈরি করেছেন, বাড়ি করে ভোটারদেরকে বসিয়েছেন, বাঁধগুলোতে দখলদারি হয়ে গেছে। এই দখলদারদেরকে আপনি তুলবেন না, কারণ আপনার নদীর নব্যতা কমছে, এবং একই সাথে আপনার যদি জমি নীতি হয় যে না আমি কোনো প্রকল্পের জন্য জমি নিব না, তাহলে আপনি বাঁধগুলোকে কি করে মেরামত করবেন, কি করে সংস্কার করবেন, আর আপনি প্রশাসনিক বৈঠক লক্ষ্য করুন, মুখ্যমন্ত্রী সেচ দফতরকে লেফট অ্যান্ড রাইট ঝাড়ছেন কি জন্য, যে তোমরা খারাপ নির্মাণ সামগ্রী দিয়ে এই বাঁধগুলো তৈরি করেছো। আমি বলছি হাজার হাজার টাকা অ্যালট করলাম, মুখ্যমন্ত্রী বলছেন প্রশাসনিক বৈঠকে, যেটা লাইভ মানুষ দেখছেন, যে হাজার হাজার টাকা দিলাম অথচ এই খারাপ নির্মাণ সামগ্রীতে আজকে তার মাসুল দিতে হচ্ছে। জেলায় জেলায় বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের দুর্ভোগ এখনো চরমে। শীর্ষে অবশ্যই সেই ঘাটাল, যেখানে বিস্তীর্ণ এলাকা এখনো জলের নিচে। ঘাটাল শহর থেকে 9 কিলোমিটার দূরত্বে এই খরার। ঘাটালের বর্দা চৌকান থেকে এই খরারের দিকে আসতে গেলে সেখানে যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় 8 দিন ধরে যান চলাচল বন্ধ ছিল জমা জলের জন্য। 8 দিন পর বাস চলাচল শুরু হয়েছে। বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা বলছেন বেশিরভাগের বাড়িতেই এখনো জমে জল, কারণ এই রাস্তার দুদিকে যেদিকেই আমরা তাকাচ্ছি সেদিকেই শুধু জমা জল আর জল। এই জল কবে নামবে নিশ্চিতভাবে বলতে পারছেন না এলাকার মানুষ। বাড়ি তো মনসুগায়, আমাদের বাড়িতে তো যাওয়া বন্ধ। এটা মিনিমাম সেই শনিবার থেকে এই আজকে সোমবার 8 দিন যাতায়াত পুরো বন্ধ, মানে আমাদের বাড়িতে পুরো যাতায়াত বন্ধ, এখনো বন্ধ। ওই দিক বাড়িতে একদম বাড়িতে জল উঠে গেলে এখন বাড়ির নিচে 1 কামড় জল। এখনো পুজো কিভাবে হবে তার ঠিক নেই, এখনো প্যান্ডেল তো হয়নি কিছু কোথাও। কতদিন পর বাস চালাতে পারছেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ এই রুটে কিভাবে বাস চালাতে? না, জল জমেছিল। জল জমেছিল কতটা মতো? 1 কোমর ছিল, কমেছে এখন 1 হাঁটু। একে ভয়াবহ পরিস্থিতি, তার মধ্যে গোদের ওপর বিস্ফোরণ মতো ত্রাণ নিয়ে উঠছে নানা অভিযোগ। কোনো সরকারি লোকের কোনো নেই, আনাগোনা নেই। আমার বাড়ি খোলারের পাশে, সমস্যার মধ্যে হচ্ছে পানীয় জল পাচ্ছি না, ডাক্তার নেই, কোনো খেয়া পারাপারা নেই, কোনো সরকারি নৌকা নেই, কোনো ত্রাণ দেয়নি। ঘাটাল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের আড়গোড়া বাজার, এখানে এখনো জলবন্দী এলাকার মানুষ। কাছে পিঠে যাতায়াতের জন্য একমাত্র ভরসা নৌকো। একতলা জলের তলায়, বাড়ির দোতলা থেকেই নৌকায় নেমে পড়তে হচ্ছে। বাড়ির সিঁড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে নৌকা, এবং লোকের বাড়ি বাড়ি নৌকা পরিষেবা, এবং নৌকাই একমাত্র যান চলাচলের মাধ্যম। এই ঘাটাল শহরের এই বিভিন্ন এলাকায়, আড়গোড়া, তাজপুর, থানা, এই যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো অপেক্ষাকৃত নিচু এলাকা, ঘাটাল শহরের সর্বত্র জল জমে রয়েছে এমন নয়, কিন্তু একাধিক পুরসভার ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু জলমগ্ন। এবং এভাবেই বাড়ির দোতলা থেকে সরাসরি নৌকায় নামতে হচ্ছে। নিচে কি গোডাউন রয়েছে? হ্যাঁ, নিচে গোডাউন পুরোটাই জলের তলায়। দোতলা থেকে এভাবে মই দিয়ে নামছেন নৌকাতে? হ্যাঁ, নৌকা নামতে জলে। বেলা বাড়তেই আড়গোড়া বাজারে উল্টে যায় একটি নৌকা, পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় যাত্রীদের। ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ছবিটা ধরা পড়েছে তার তুলনায় এখানকার ছবিটা একটু অন্যরকম। এটি ঘাটালের এক বিশেষ সেতু, যার নাম ভাসাপোল। শিলাবতীর ওপর ভাসমান এই সেতুকে ধরে রেখেছে 11টি নৌকো। স্থানীয়দের দাবি, যতই জল বাড়ুক না কেন, কখনোই জলমগ্ন হয় না ব্রিটিশ আমলে তৈরি এই সেতু। কখনোই জলমগ্ন হয় না যে সেতু, তা হলো ব্রিটিশ আমলে তৈরি ঘাটাল শহরের এই ভাসাপোল। ঘাটাল শহরের কোন্নগর থেকে কুঠিবাজার যাওয়ার জন্য এই ভাসাপোলই ভরসা এলাকাবাসীর। 11টি নৌকা রয়েছে এই ভাসাপোলে। প্রত্যেকটি নৌকায় ছোট ছোট 11টি পুল বা ব্রিজ রয়েছে, যা যোগ করেছে এক একটি পাটাতন। জল যত বাড়ে এই শিলাবতী নদীতে, তত নৌকাগুলো ওপরে ভাসতে থাকে, এবং যতটা ওপরে নৌকা ভাসতে থাকে তাতে ভাসাপোল ভেসে ওঠে। ওদিকে যে ছোট ছোট ব্রিজ আছে কাঠের, সেগুলো সবই জলের তলায়। কিছু ব্রিজ ভেঙে গিয়েছে শিলাবতী নদীতে, শিলাবতী নদীর ওপর। এটা সবসময় ভেসে থাকে, জল বাড়লে অটোমেটিক উঠে যায় ওপর দিকে, আবার জল কমলে নিচের দিকে চলে যায়। শীতকালের সময় হচ্ছে আপনার নদীর জলের স্তর অনেক কম থাকে, তখন নিচের দিকে চলে যায় অনেক গিয়ে, আর যখনই জল বাড়ে তখনই ওপর দিকে উঠে যায়। ঘাটাল পৌরসভা দেখভাল করে। আমাদের 6 জন ক্যান্ডিডেট রয়েছে ভাসাপোলের, 5 জন বাড়িতে চলে গেছে, এখন আমি একা দেখভাল করছি। হ্যাঁ, জল বাড়লে ভেসে উঠে।
5 দিন ধরে জলে ডুবে রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর। সোমবার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে দাসপুর থেকে কেশপুরে যাওয়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। জলের তোড় ভাসিয়ে নিয়ে গেছে সব স্বপ্ন, শেষ হয়ে গেছে কষ্ট করে ফলানো ফসল। বৃষ্টি এবং ডেফিসিট ছাড়া জলে জলমগ্ন হাওড়ার উদয়নারায়ণপুরের প্রায় 100টির বেশি গ্রাম, যেখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা কৃষিকাজ। প্রতিবারের মতো এবারও এই বন্যা পরিস্থিতি তাদের জীবনে ডেকে এনেছে মহাসংকট। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা ধান, সবজি। চাষিদের একাংশের দাবি, যে জমিগুলিতে ধান গাছ রয়েছে তাতে আর ধান হওয়ার সম্ভাবনা নেই। একটু বেশি জমি আমার ছিল, প্রায় 45,000 মতো আমার খরচা হয়ে গেছে, সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হয়ে গেছে। এখন যে ধানটা আছে প্রায় ধানটা সবই নষ্ট। জেলা প্রশাসন সূত্রে খবর, উদয়নারায়ণপুর ব্লক এলাকায় মোট 6,400 হেক্টর চাষের জমি আছে। তার মধ্যে 4,700 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এদিকে হুগলির খানাকুলে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন কাকটান গ্রামের বাসিন্দাদের একাংশ। না দিয়েছিল কিছুই নাই, কিছু একটা জল আসে না, একটা তিরপল দেয়নি, একটা জল খেতে পাইনি, ফুটিয়ে খেয়েছি বন্যার জলকে। সরকার কিছুই দেয়নি, দেখতে আসেন আমাদেরকে কিরকম আছি। ভোটের সময় সবাই চলে এসে জোরহাত করে তখন ভোট দাও ভোট দাও, আর এখন কেউ কোনো দাদা আসে না, কোনো দিদিও আসেনি। খানাকুলের ধান্যঘড়ি, ঠাকুরানীচক, জগৎপুর, রাজহাটি সহ বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। প্রবল জলকষ্টে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি, বুকের ওপর জল। এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কোনো রকম সরকারের কোনো রকম ত্রাণ বা কোনো কিছু নেই। আশ্রয়ের অবস্থা, বাড়ির অবস্থা খুবই খারাপ। বাড়ির ছাদে আছে তিরপল, সরকার থেকে একটা তিরপলও দেয়নি। আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছি, আমরা নিজেরাও সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আর যেভাবে এতটা বিপর্যয় নেমে এসেছে বর্ষণের ফলে, ডিবিসি জল ছাড়ার ফলে চাহিদা একটু মানুষের বেশি রয়েছে। সেক্ষেত্রে আমরা মানুষের চাহিদাটা পূরণ করানো আমরা আপ্রাণ সার্বিক টিম করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি, যাতে মানুষের সমস্যা মিটে। এই আবহে সব হারানো মানুষগুলোর প্রশ্ন একটাই, এই যন্ত্রণার শেষ কোথায়? কেন প্রতিবার ফিরে আসে এই দুর্ভোগ? বর্ষা এলেই কেন জলের তোড়ে ভেসে যায় নেতাদের সব প্রতিশ্রুতি? এভাবে আর কতদিন?